গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প মন মর্জিয়া, কলমে পুষ্পিতা ভৌমিক। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিপ বিপ ক্রমাগত মুঠোফোনের অ্যালার্ম বাজার শব্দে সপ্তাহের অন্য দিনকার মতো আজও ঘুম ভেঙে গেল ঈশার। রবিবারটা যে অন্তত একটু শান্তি মতো ঘুমাবে তারও উপায় নেই ওই অনুরাগের জন্য। বিয়ের পর থেকেই দেখছে কাণ্ডজ্ঞান প্রায় নেই বললেই চলে মানুষটার। কোন কুক্ষণে যে ছোট কাকিমার বড়দির ছেলে অনুরাগকে বিয়ে করাতে সম্মতি দিয়েছিল ও কে জানে। সেই সাথে ঈশার মা বাবাও নেচে উঠেছিল পাল্টি ঘর সম্বন্ধ বলে, আর এখন তার ফল ভোগ করছে ঈশা। ছুটির দিনে নিয়ম মাফিক চলতে কারই বা ভালো লাগে, অজান্তেই মেজাজ বিগড়ে যায় ওর। অন্যদিকে স্টাডি রুম থেকে অনুরাগের ঘুম কাতুরে গলা ভেসে আসে, অ্যালার্মটা একটু অফ করে দাও না ঈশা। সে না হয় দিচ্ছি, কিন্তু গতকাল রাতে শোবার সময় কে মাথার দিব্যি দিয়েছিল শুনি অ্যালার্ম দিতে? অগত্যা গজগজ করতে করতে নিজের বিছানা থেকে নেমে অনুরাগের স্টাডি রুমে গিয়ে অ্যালার্ম অফ করে ঈশা। অনুরাগ অস্পুষ্টে বলে ওঠে, লক্ষ্মী বউ আমার, তুমি তো জানোই আমার ফোনে রোজকার অ্যালার্ম সেট করাই থাকে। সেই মতো গতকাল রাতে শোবার সময় ভুলেই গেছি আজ রবিবার, মনে থাকলে অবশ্যই অফ করে দিতাম। রাগে চোখ দুটো দপ করে জ্বলে ওঠে ঈশার। মনে মনে বলে, হ্যাঁ, সব কাজ মনের মতো হলে লক্ষ্মী, আর তার না হলেই অলক্ষ্মী উড়নচণ্ডী। কত কথাই শুনতে হয় মেয়েদের এই সংসারে। বড় আজব এই জগৎ সংসারের নিয়ম কানুন। সব কিছু গোছানোর দায়িত্ব শুধু বউদের, আর স্বামীদের দেখো শুধু অর্ডার করেই খালাস। অনুরাগকে কিছু একটা বলবে বলবে মনে করেও মনের অভিমানটা মনে চেপে রেখে ধীর পায়ে ওয়াশরুমে এগোতে গিয়েও থমকে দাঁড়ায় ঈশা। জানলার পর্দার ফাঁক দিয়ে ভোরের আলো এসে পড়ছে ওর মুখের উপর। মাঝে মধ্যে ঈশার মনে হয় মানুষটার উপর বড় ধকল যাচ্ছে। দরকার কি এত খাটাখাটনির? তার থেকে কলকাতায় ফিরে গিয়ে নিজেদের পারিবারিক ব্যবসাটা ঠিকমতো দেখাশোনা করলেই তো দিব্যি চলে যায়। ঈশা অনেক করে বুঝিয়েছে ওকে, কিন্তু অনুরাগ নাছোড় বান্দা। পারিবারিক লোহা লক্করের ব্যবসা ছেড়ে ও নতুন কিছু করবে। ছোট থেকেই যথেষ্ট মেধাবী ছাত্র ছিল ও। চোখ ধাঁধানো ফলাফলের পর যখন সবাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ব্যস্ত, অনুরাগ তখন বেছে নিল তুলনামূলক সাহিত্য। সেখানেও একের পর এক বাধা টপকে আজ অনুরাগ নিজেই একজন তুলনামূলক সাহিত্যের অধ্যাপক। মুম্বাইয়ের এক নামকরা কলেজে বর্তমানে দায়িত্বে আছে ও। ছাত্রছাত্রীদের মধ্যেও বিশেষ জনপ্রিয় অনুরাগ নিজের পড়ানোর ধরন আর সহজ সরল ব্যবহারের জন্য। কিন্তু সংসারের ব্যাপারে যেন বড্ড বেশি উদাসীন থাকে ও আজকাল। সবেমাত্র বিয়ের 1 বছর হয়েছে, ইতিমধ্যেই সব দায় দায়িত্ব বউয়ের উপর ছেড়ে দিয়ে দিব্যি আছে নিজের বইপত্র, নোটস, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন দিয়ে নিজের পড়ানোর বিষয়টাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে। বউয়ের দিকে ফিরে তাকাবার সময় কই ওর। চোখ ফেটে জল আসে ঈশার। ঝটপট ওয়াশরুমে গিয়ে জলের কলটা চালিয়ে দেয় ও, যাতে ওর কান্নার শব্দ অনুরাগের কানে না পৌঁছায়। আর পৌঁছালেই বা হবেটা কি? পরিস্থিতি তো কিছুই পাল্টাবে না। বাড়িতে ফোন করে জানালে মা বাবা বলবে, বাসনকোসন এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি তো লাগবেই রে মা। তোদেরও বলিহারি যাই, একটুকুতেই মেজাজ হারানো এই প্রজন্মের যেন একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর অনুরাগের মা তো দিনরাত ফোন করে নিজের ছেলের ইচ্ছা অনিচ্ছার কথা বুঝিয়ে চলেন ওকে। পেঁয়াজ পোস্তর পেঁয়াজ কাটার ধরন থেকে আরম্ভ করে আমসত্ত্বর চাটনিতে কখন কাজু বাদাম,
খেজুর দিলে ছেলের খেতে ভালো লাগবে সেদিকে ওনার সদা সতর্ক দৃষ্টি। কিন্তু ঈশা ওদের কি করে বোঝাবে যে শুধু বউ নয়, ওর নিজেরও একটা নিজস্ব ইচ্ছে আর ব্যক্তিসত্তা আছে। কলকাতায় নিজের বাড়ি ছেড়ে সুদূর মুম্বাইতে এসে পড়ে থাকা যে মানুষটার জন্য, সে কি ওকে সময় দেয় ঠিক মতো? গতকাল রাতেও তো ঈশা ইলিশ মাছ ভাপানো করে কতক্ষণ অপেক্ষা করে বসেছিল ওর জন্য। ভেবেছিল অনুরাগ ফিরলে একসাথে খাবে। অ্যারোমা মোমবাতি আর ফুলদানিতে কিছু ফুল সাজিয়েও ফেলেছিল। ব্যস্ততার ফাঁকে সবসময় তো হোটেল রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়া সম্ভব নয়। তার চাইতে বরং বর্ষার পরিবেশে বাড়িতে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে ইলিশ ভাপানো, মন্দ কি? কিন্তু অনুরাগ অনেক রাতে সেমিনার থেকে ফিরে ওকে জানিয়েছিল, খিদে নেই ঈশা, সারাদিন এটা ওটা অনেক ফাঁসকে ফুসকে খাওয়া হয়ে গেছে। অগত্যা সব রান্না তুলে রেখে ঈশা চট জলদি চিকেন স্যুপ বানিয়ে ওকে দিতে গেলেই অনুরাগ বলেছিল, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আমার জন্য চিন্তা করো না, আজ অন্য একটা কাজ আছে। স্টাডি টেবিলে স্যুপের বাটিটা রেখে চলে এসেছিল ঈশা। বিছানায় শরীর এলিয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকালে ফুরফুরে রোদ উঠলেও ওর মনে মেঘের মেলা জমেছে। এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে ও হাঁপিয়ে উঠছে। কিছু একটা করতে হবে। শাওয়ারের তলায় ভিজতে ভিজতে ঠিক করে ঈশা, আজ আর বন্ধ ঘরের অন্ধকারের মধ্যে থাকবে না ও। খোলা হাওয়া দরকার। নিজের ভালো থাকার উৎস অনুসন্ধান নিজেকেই করতে হবে। ছোটবেলায় শেখা কবিতার পংক্তিগুলো মনে করে ও, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। নিজের জন্য মি টাইম নিজেই খুঁজবে ও। খুব ভেবেছিল অনুরাগের হাত ধরেই দুনিয়া দেখবে ও। কিন্তু কোথাও গিয়ে ভাবনা আর বাস্তবের মাঝে যে বিস্তর ফারাক। যাক, সেসব কল্পনা রাজ্যে না থেকে প্রকৃতির কোলে খানিকক্ষণ কাটালে কেমন হয়? কিছু বুদ্ধি বেরোবে নিশ্চয়। দুশ্চিন্তার ঘন কালো মেঘের কোলে একটা রূপলি বিদ্যুতের রেখা যেন খেলে যায়। অনুরাগ আজ থাকুক ওর নিজের জগৎ নিয়ে, যেমন ভাবা তেমন কাজ। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ায় ঈশা। ঝটপট তৈরি হয়ে অনুরাগের জন্য লিখে রেখে যায় একটা চিরকুট। তারপর বেরিয়ে এক ক্যাব ধরে ও। গাড়ির চাকা এগিয়ে চলে। ওর গন্তব্য বাড়ি থেকে ৮ ঘন্টা দূরে মেরিন ড্রাইভ। আরব সাগরের ঢেউয়ের সাথে সাথে আজ মনের সব বেদনার ভার ভাসিয়ে দেবে ঈশা সুনীল সাগরের জলে। ক্যাব থেকে নেমে হেঁটে চলে ও, নোনা জলে পায়ের পাতা ভিজিয়ে। কিছুক্ষণ হাঁটার পর একটা বড় পাথরের উপর বসে ঈশা। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনটা শীতল হয় প্রকৃতির কোলে বসে। এতদিন ধরে যা যা ঘটছে সেই সব ঘটনার সম্পূর্ণ দায় অনুরাগের উপর না চাপিয়ে পুরো ঘটনাগুলোকে নতুন করে মনের পর্দায় সেলুলয়েডের রিলের মতো চালাতে থাকে ঈশা। এই যে ওর একাকিত্ব, সেটার কারণ কি শুধু অনুরাগের ওকে সময় না দেওয়া? ঈশা কি চাইলে পারে না নিজের মতো করে কিছুটা সময় কাটাতে? বিয়ে হয়েছে মানেই তো সব ক্ষেত্রে স্বামীর উপরে অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হওয়াটা ঠিক নয় একজন আধুনিকা নারীর পক্ষে। জীবন যেমন বয়ে চলে তেমন করে নিজেকে তৈরি করতে হয়, সেটাই আসল আধুনিকতা। এই যে ঈশা এত ভালো কেক বানাতে পারে, সেটা দিয়েও তো কত সময় কাটিয়ে ফেলা যায়। আজকাল তো ঘরোয়া অনেক অনুষ্ঠানে এরকম কেক বানানোর ডাক পড়ে। জন্মদিনের কেক থেকে শুরু করে বিয়ের কেক, কোনো কিছুই বাদ যায় না তালিকা থেকে। অনলাইনে নিজের একটা ওয়েবসাইট খুলে আস্তে আস্তে শুরু করলে কেমন হয়? খুব একটা মন্দ হবে না বোধ হয়। কলকাতায় থাকতে তো বেশ কিছু বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের অনুরোধে কেক বানিয়ে দিয়েছে বেশ কয়েকবার।
প্রতিবারই বেশ প্রশংসা পেয়েছিল ঈশার হাতে বানানো কেক। ধারণাটা মাথায় আসতেই মুঠোফোনের স্ক্রিনে হাত ছোঁয়ায় ঈশা। নিমেষে তৈরি হয় ওর নিজস্ব ফেসবুক পেজ, ঈশাস কেক অ্যান্ড কনফেকশনারি। কাজটা শেষ করে মুঠোফোনটা ধরে চোখ বন্ধ করে বসে ও। আস্তে আস্তে করে এভাবেই বাইরের দুনিয়ায় পা রাখবে। নিজে নতুন কিছু করার তাগিদে টকবক করে ফুটছে ঈশা। খুব হালকা লাগছে এখন নিজেকে। আজ বাড়ি ফিরে গিয়ে নিজের কাজের বেশ কিছু নমুনা ছবি আপলোড করে দেবে ও। আপাতত বেলা অনেক হলো, এখন বাড়ি ফেরা দরকার। অনুরাগ বাড়ির ব্যাপারে যা অগোছালো সব দেখা যাবে আলু থালু পড়ে রয়েছে এদিক সেদিক। এবার ওঠা যাক মনে করে চোখ খুলতে ঈশা দেখে যে বড় পাথরটার উপর ও বসেছিল তার কাছাকাছি জল ভর্তি। কখন যে জোয়ার এসছে খেয়ালই করেনি ও, কিন্তু যে করেই হোক ওকে নামতে হবে। বিয়ের আগে তো পাড়ার পুকুরে ভালোই সাঁতার কাটত, সেই অভ্যেস কি আর এমন নষ্ট হয়েছে। খুব একটা অসুবিধা হবে না এই ভেবে শাড়িটা ভালো মতো কোমরে গুজে নামার চেষ্টা করে ঈশা। কিন্তু কি করে যে পাটা পিছলে যায় অজান্তেই। ভয়ে চোখটা বন্ধ করে ফেলে ঈশা। মা বাবার সঙ্গে অনুরাগের মুখটাও ভেসে ওঠে মনের পর্দায়। তবে কি অতল জলের আহানে ডুবে যাবে ও চিরতরে? একরাশ অন্ধকার ঘিরে ধরে ঈশাকে। হঠাৎ পিছন থেকে একটা শক্ত পুরুষালী হাত এসে ওকে জাপটে ধরে। তারপর বলে, কি করতে যাচ্ছিলে ঈশা পাগলের মতো? একেই নতুন জায়গা, তার উপর ভরা বর্ষার মরশুম। অসাবধানের মতো আচরণ করে নিজের বিপদ নিজেই ডেকে আনছিলে। আজ আমি না আসলে যে কি হতো? চেনা গলা আর পরিচিত হাতের স্পর্শে ঘটনার আকস্মিকতা ভুলে চোখ মেলে এবার তাকায় ঈশা। দেখে সামনে অনুরাগ দাঁড়িয়ে। মৃদু হেসে ঈশা বলে, তাহলে আর কি? ডুবে ডুবে সারা জীবনের মতো জল খেতাম আর কি? তোমার আর কি যায় আসতো তাতে? আমার দিকে তাকাবার সময় কই তোমার? রাখো তোমার আর কি, এখনো ছেলে মানুষ রয়ে গেলে। এত তাড়াতাড়ি তোমায় চলে দিতে যাচ্ছে কে শুনি? ঈশাস কেক অ্যান্ড কনফেকশনারি তাহলে কে চালাবে শুনি? আর তাছাড়া আমি যে তোমার বেকারির জন্য কত কি কিনে ফেললাম, সেগুলোর গতি কি হবে? অনুরাগ জানায় ঈষৎ অনুযোগের সুরে। চোখ গোল গোল করে নিজের পরিচিত ছটফটে ভঙ্গিতে ঈশা বলে, অদ্ভুত, তুমি কি করে জানলে ওটার কথা? খানিকক্ষণ আগেই তো খুললাম ওটা। টেলিপ্যাথি জানো নাকি? না ম্যাডাম, কোনো টেলিপ্যাথি নয়। ঘুম থেকে উঠে নেট অন করতেই তোমার আপডেট দেখতে পেলাম। ভেবেছিলাম তোমাকে সামনাসামনি শুভেচ্ছা জানাবো, কিন্তু দেখলাম তুমি নিজেই গায়েব। ফেসবুক লোকেশন থেকে জানতে পারলাম তুমি এখানে আছো। বুঝলাম অভিমানের মেঘ জমেছে তোমার মনে। সাথে সাথেই ছুটলাম এগুলো কিনে তোমায় সারপ্রাইজ দিতে। আর দেখো তুমি কীরকম খেপির মতো আমার সব আশায় জল ঢেলে দিচ্ছিলে। পাগলি একটা। এখন চলো, খিদেতে আমার পেট চুই চুই করছে। তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে। আসার সময় দেখলাম ওই উপরের মোমোর দোকানটায় চিকেন ফ্রাইড মোমো ভাজা হচ্ছে। দারুণ গন্ধ বের হচ্ছিল। তুমিও তো মোমো ভালোবাসো ঈশা, খাবে চলো ঝটপট। অনুরাগের কথার মাঝে হঠাৎ আকাশ ভেঙে ভরা শ্রাবণের বৃষ্টি নামে। অভিমানের মেঘ কাটিয়ে ভালোবাসার বিন্দুরা ভিজিয়ে দেয় ওদের জুটি দুটিকে। ছাতা সঙ্গে নেই, সে না থাক। ঈশা বোঝে ভালো মন্দ কান্না হাসি মিশিয়েই জীবন। চাপা স্বভাবের অনুরাগের মধ্যেও যে বউয়ের জন্য এত ভালোবাসা লুকিয়েছিল কে জানত। অভিমানের মেঘ জমলে বৃষ্টিকে আজ আসতেই হতো সব মুছিয়ে দিয়ে সম্পর্কটা শুরু করতে। নতুন কিছু করতে গেলেও যে দুই হাতের শক্তি হলে বেশি ভালো হয়। কেরিয়ার, ছুটে চলা,
এসবের ঊর্ধ্বে উঠে অনুরাগ আজ ওর আর ঈশার আটপৌরে প্রেমটা ফিরে পাওয়ার আনন্দে মশগুল। নতুনভাবে নিজেকে চিনতে পারার আনন্দে ভিজতে ভিজতে ঈশা আপন মনে বলে চলে রবি ঠাকুরের লেখা ওর প্রিয় কয়েক পংক্তি। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে। অনুরাগ শক্ত করে জড়িয়ে ধরে ঈশার হাত। সামনের দিকে এগিয়ে চলতে চলতে বউয়ের কথার ছন্দে তাল মিলিয়ে বলে, একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনের এই বোঝাবুঝি, তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।